বন্ধু তোমার মায়ার জালে পড়ে গেছি ধরা, তোমায় ছাড়া শূন্য আমি, মিথ্যে সবই করা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে খুব 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 ভালো আছেন। সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি ঠাকুরবাড়ির প্রেম, অবহেলা আর প্রবঞ্চনার গল্প। আমি মৃণালিনী নই। পর্ব 10। আমি ফারহানা। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সকলকে অভিনন্দন। এই সময় বৌঠান বলে উঠল, রবি, দাদার অবাধ্য হচ্ছ বুঝি? দাদা তোমার কণ্ঠে গান শুনতে চাইছে, তুমি গাও। বলে বৌঠান আলতো করে বাঁ হাতটা রবির উরুতে রাখলো। রবিবাবুর দেহ মনে অদ্ভুত এক তরঙ্গ খেলে গেল। সে গান ধরল। গানের সঙ্গে সঙ্গে জ্যোতিদা বেহালা বাজাতে লাগলেন। আশপাশের বঙ্গাবক্ষ নৌকোশূন্য, জলে স্থলে শুভ্র শান্তি, তীরের বনরেখা আধারে ঢাকা, নদীতে তরঙ্গহীন প্রবাহ, সেই প্রবাহে অবার জ্যোৎস্নার স্পর্শ। নদীপক্ষে নৌকার পাটাতনে 3টি প্রাণীকে ঘিরে তখন অফুরান উল্লাসের উদ্দাহ নৃত্য। এভাবে দিন গেছে। সূর্যাস্তের পর বিপুল জলস্থলকে অন্ধকার গ্রাস করেছে। আবার সকাল হয়েছে। সূর্যদেব সকাল থেকে সন্ধ্যের দিকে তার রথকে চালনা করে নিয়ে গেছে। অসংখ্য মানুষের মতো এই 3জন মানুষের জীবনেও আনন্দ উল্লাসে বিরহ ক্লান্তিকে সম্মুখে অগ্রসর হয়েছে। একদিন মোরান সাহেবের বাগান বাড়ি থেকে পাট গোটানোর সময় এলো। নতুন বৌঠান জ্যোতিদা আর রবিবাবু ফিরে এলেন কলকাতায়। রবিবাবু বলল, কলকাতায় ফিরে এলে কি হবে? জ্যোতিদা কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে উঠল না, উঠল 10 নম্বর সদর স্ট্রিটের ভাড়া বাড়িতে। আমি দাদার পরিবারের সঙ্গে আছি, বড় বোটের পেছনে বাঁধা ছোট পানসির মতো। একটু থেমে রবিবাবু আবার বলেছিল, যাব কোথায় আমি? মা নেই, ঠাকুর বাড়িতে অপেক্ষা করে নেই মায়ের অপত্য স্নেহ। পিতা সংসার সন্তান বিষয়ে অনেকটা উদাসীন। দাদারা যার যার কাজে মগ্ন, তাদের স্ত্রীরা ব্যস্ত নিজের নিজের সংসার নিয়ে। আমি এক অসহায় যুবক তখন, আমার তখন একটা মানসিক অবলম্বন চাই। আমি আঁকড়ে ধরলাম নতুন বৌঠানকে। এতে তার প্রশ্রয় ছিল। সে যদি সেদিন অন্যান্য বৌদিদের মতো আমার প্রতি উদাসীনতা প্রকাশ করত, তাহলে আমি কোথায় ভেসে যেতাম কে জানে। রবিবাবুর চেহারায় এই সময় এক গভীর সম্ভ্রম ফুটে উঠল। সদর স্ট্রিটের বাড়িতে রবিবাবুর সামনে এক বিপুল জীবনের দরজা খুলে গেল। এক প্রত্যুষে ছাদে হাঁটাহাঁটি করছিল সে। সূর্য উঠি উঠি করছে। ওই সময় তার মনে হলো এক অপরূপ মহিমায় বিশ্ব সংসার সমাচ্ছন্ন। নিচে নেমে সে লিখল, আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। সেদিন রবিবাবু আরও বলেছিল, বৌঠান আমার মানুষ সঙ্গী। সে সময় আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, শুধুই মানুষ সঙ্গী, অন্য কিছু নয়? কিন্তু ওই যে সহিষ্ণুতা, ওই সহ্য শক্তিই আমাকে অপ্রিয় কথা বলা থেকে বিরত করেছিল। সেদিন আমি রবিবাবুকে মনে মনে জিজ্ঞেস করেছিলাম, বিবিধ প্রসঙ্গ বইটির ভূমিকার কথাগুলো কি তাহলে মিথ্যে? আমি তো বুঝতে পারি ওই কথাগুলোর সবটাই সত্যি। ওই লেখাতেই স্পষ্ট রবিবাবু কি বিপুল নিবিড়তায় নতুন বৌঠানে মগ্ন হয়ে পড়েছিল। ভূমিকায় রবিবাবু লিখেছিল, আমার পাঠকদিগের মধ্যে একজন লোককে বিশেষ করিয়া আমার এই ভাবগুলি উৎসর্গ করিতেছি। এ ভাবগুলির সঙ্গে তোমাকে আরও কিছু দিলাম, সে তুমিই দেখিতে পাইবে। সেই গঙ্গার ধার মনে পড়ে, সেই নিস্তব্ধ নিশীথ, সেই জ্যোৎস্না লোক, সেই দুজনে মিলিয়া কল্পনার রাজ্যে বিচরণ, সেই দুজনে স্তব্ধ হইয়া বসিয়া থাকা। বিবিধ প্রসঙ্গ তখন বেরিয়ে গেছে। ভূমিকাটা আমি মনোযোগ দিয়ে পড়েছি। রবিবাবু যখন বলেছে বৌঠান তার শুধু মানুষ সঙ্গী, তখন আমি আধারের মুখ লুকিয়ে মুচকি হেসেছি। এরকম পরিস্থিতিতে যে কোনো স্ত্রী তিরস্কারের হাসিটি হাসে। আমার এই মুচকি হাসির মধ্যে হয়তো তিরস্কারের ব্যাপারটি লুকিয়েছিল। ওই যে এ ভাবগুলির সঙ্গে তোমাকে আরও কিছু দিলাম, সে তুমিই দেখিতে পাইবে। এই বাক্যটির অর্থ কী? এই বাক্যটির মধ্যে শুধু মানুষ বান্ধবতার কথাই ধ্বনিত হচ্ছে, অন্য কিছু নয়। ওই সময় আমি যদি জিজ্ঞেস করতাম, তোমার সঙ্গে বৌঠানের প্রকৃতই কী সম্পর্ক ছিল? আমি জানি রবিবাবু আকাশ থেকে পড়ে বড় বড় চোখ করে উল্টে আমাকে জিজ্ঞেস করতো, মানে কি বলতে চাইছো ছোট বউ তুমি?
আমার মন তখন বলতো, চুপ চুপ ভবতারিণী, এসব কি বলছো তুমি? এসব কথা প্রকাশ করতে নেই, প্রকাশ করলে পাপ হয়। ঘরের কথা বাইরে প্রকাশ করার পাপ। তুমি জানো না, মানুষের মনের মধ্যে এমন কিছু কষ্ট লুকিয়ে থাকে যা বাইরে প্রকাশ করা উচিত নয়। তুমি তোমার মধ্যকার বেদনাকে বেআব্রু করো না। নিজের হৃদয়ের অতল তলে বৌঠান রবির অন্যরকম সম্পর্কের কথাটি দাবিয়ে রাখে। তাতে তোমার সুখ, রবির স্বস্তি। ঠাকুরবাড়ির কলঙ্ক ঢাকা তাতে থাকে। রবিবাবু বিচক্ষণ। নতুন বৌঠানের সঙ্গে তার সম্পর্কের কথাগুলো সে অবাধ কণ্ঠে বলে বেড়াতো। ওই সময় অপরাধ বোধের ব্যাপারটি খুবই বিচক্ষণতার সঙ্গে নিজের মধ্যে চেপে রাখত সে। হয়তো দীর্ঘদিনের প্রচেষ্টায় এই ব্যাপারটিতে সে দক্ষতা অর্জন করেছিল। এতে মানুষজন নতুন বৌঠান রবিবাবুর সম্পর্কের বিষয়টিকে সহজভাবে মেনে নিয়েছিল। সে তার নানা লেখায়, গদ্যে বা পত্রে বা স্মৃতিচারণায় বৌঠানের কথা এমন নিঃসংকোচে উল্লেখ করেছে যে মানুষজন মনে করেছে দুজনের সম্পর্কের মধ্যে কোনো রকম মলিনতা নেই। কিন্তু আমি তো জানি আসল ব্যাপারটা কি। আমি তো তার স্ত্রী। দিন রাত, দুপুর সন্ধে, সুখ দুঃখ, প্রাপ্তি উল্লাসের প্রতিটি ক্ষণের সঙ্গে আমি সঙ্গী। নিভৃত শয্যায়, ঘুমে বা নির্ঘুমে রবিবাবুর সঙ্গে বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট কেটেছে আমার। অন্য সবার সামনে তার ভিতরের চেহারাটাকে লুকিয়ে রাখতে পারলেও আমার সামনে লুকানো সম্ভব হয়নি। আমি তো জানি, নতুন বৌঠানের মৃত্যুর পর বহু বছর ধরে ঘুমন্ত অবস্থায় রবিবাবু বৌঠান বৌঠান বলে ডেকে উঠত। ঘুমের ঘোরে আবৃত্তি করত, ব্যাকুল বাসনা দুটি চাহি পরস্পরে, দেহের সীমায় আসি দুজনে দেখা। প্রেম লিখিতেছে গান কোমল আখরে, অধরেতে থরে থরে চুম্বনের লেখা। যে যাই বলুক, আমি তো জানি রবিবাবুর মনের কথা। তার যেসব কথা আমাকে খুলে বলেছে এমন নয়। কিন্তু ওই যে বললাম, স্ত্রী হবার দৌলতে রবিবাবুর হৃদয়ে কন্দনের প্রকৃত স্পন্দন আমার জানা হয়ে গিয়েছিল। আজকে জীবনের এত দূর হেঁটে এসে এই কথাটি লিখতে আমি দ্বিধা করছি না যে রবিবাবু আর নতুন বৌঠানের মধ্যে সম্পর্ক ছিল গভীর, ব্যাপক এবং সংস্কারমুক্ত। তারপরও মুখ ফুটে কোনো দিন আমি রবিবাবুর ওপর দোষারোপ করতাম না। শ্বশুর ঠাকুরের বয়স তখন ৬২ ছুঁই ছুঁই। বছর ৩ আগে শাশুড়ি ঠাকুরনের মৃত্যু হয়েছে। মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন শ্বশুর ঠাকুর। জ্ঞানদা বৌদির আচরণে তখন তিনি ভীষণ ক্ষুব্ধ। তার বিশ্বাস সত্যেনের স্পষ্ট ইন্ধন আছে মেজ বৌদির বেপর্দা চলাফেরায়। শ্বশুর ঠাকুরের কিছু করার নেই তখন। পুত্ররা বড় হয়েছে, তাদের মধ্যে নিজস্ব বিশ্বাস তৈরি হয়েছে। তারা পিতার সব কথা শুনতে যাবে কেন? তাই শ্বশুর ঠাকুর ঠিক করলেন জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে আর নয়। তিনি পার্ক স্ট্রিটে বাড়ি ভাড়া করলেন। কলকাতায় অবস্থানকালীন অধিকাংশ সময় তিনি ওই ভাড়া বাড়িতে কাটাতেন। মাঝে মাঝে পারিবারিক বিশেষ আয়োজনে তিনি ঠাকুরবাড়িতে আসেন, কিন্তু তা স্বল্প সময়ের জন্য। প্রয়োজন সেরে ফিরে যান পার্ক স্ট্রিটের বাড়াবাড়িতে। রবি আর নতুন বৌঠানের কাহিনী নানাভাবে পল্লবিত হয়ে বড় কর্তার কানে পৌঁছায়। তিনি অস্থির হয়ে ওঠেন, ভাবেন তার অন্য ছেলেরা মানুষ হলেও ছোট ছেলেটি গোল্লায় গেল, স্কুলে গেল না, লেখাপড়া করল না, জীবনে করবেটা কি সে? এখন গোদের ওপর বিস্ফোরার মতো জ্যোতির বউয়ের ঘটনা। রবি কাদম্বরী বৌঠানের ব্যাপারটি শ্বশুর ঠাকুরকে ভাবিয়ে তোলে। তিনি সিদ্ধান্ত নেন দুজনকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। বিষয়টি নিয়ে খুব হইচই করা যাবে না, তাতে পারিবারিক মানমর্যাদা ক্ষুণ্ণ হবে। কৌশলে কাজ করতে হবে। তিনি সত্যেন্দার সঙ্গে যোগাযোগ করলেন। সিদ্ধান্ত হলো রবিবাবুকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে পড়াশোনা করবে রবি। তখন রবিবাবুর বয়স 17। বিলেতে পড়াশোনা করতে যাওয়ার আগে বিলেতি কেতা শেখা দরকার। কেতা শেখার জন্য বোম্বাই পাঠানো হলো তাকে। রাখা হলো ডাক্তার আত্মারাম পাণ্ডুরঙের পরিবারের সঙ্গে। পাণ্ডুরঙের 3 মেয়ে, আনা, দুর্গা আর মানিক। ডাক্তারবাবু 3 মেয়েকেই ইংল্যান্ড থেকে বিদ্যাশিক্ষা করিয়ে এনেছেন। 3টি কন্যাই চৌকস, তবে সবার সেরা আনা। আনা ষোড়শী মারাঠি তরুণী, যেমন শিক্ষিত তেমনি বুদ্ধিমতী তেমনি মিশুক। 17 বছরের রবিবাবু 16 বছরের আনাকেই গুরু হিসেবে বেছে নিল। তার কাছ থেকে ইংরেজি কেতা আর ইংরেজি উচ্চারণের তালিম নিতে লাগলো রবিবাবু।
ধীরে ধীরে গুরু শিষ্যের ব্যবধান কমতে লাগলো। পরস্পরের সান্নিধ্যে উষ্ণ হতে শুরু করলো। আনা রবিবাবুর কাছে প্রেম যাচে, ঘনিষ্ঠতা বাঞ্ছা করে, চুমু খাওয়ার বাসনাও আনা প্রকাশ করে। একদিন রবিবাবুর কাছে হাত ধরে বলে, তুমি অসাধারণ সুন্দর। তখন বৌঠান কাদম্বনীর কথা মনে পড়ে তার। নতুন বৌঠান বলেছিল, তোমার মতন কদাকার কেউ এই পৃথিবীতে নেই। আর আনা ঠিক উল্টো কথা বলছে তুমি কোনো দিন দাড়ি রেখো না, দাড়ি দিয়ে তোমার সুন্দর মুখের সীমানা ঢেকো না। রবিবাবু আনার প্রগল্ভ ঝাঞ্চাকে অস্বীকার করতে পারল না। আনার কথা রবিবাবুর ভিতরটা তোলপাড় করে ওঠে। তার মনে হয় আনা যেন তার হৃদয়াচরের ওপরে ফুল কাটা কাজের পার বসিয়ে দিয়েছে। রবিবাবু আনার আহ্বানে সাড়া দেয়। অনিলি নাম দেয় তার। তাকে নিয়ে গান লেখে, সখী এসেছে তোমারই রবি, আমি যে তোমার কবি। পাণ্ডুরঙের বাড়িতে বেশ আনন্দেই দিন কাটতে লাগলো রবিবাবুর। মাঝে মাঝে দুর্গা এবং মানিক এসে আনার সঙ্গে জুটে। 3 তরুণী আর এক তরুণের জীবন ভেসে চলে আনন্দের ভেলায়। ইংল্যান্ড যাওয়ার দিনক্ষণ নির্ধারিত হয়। আনার পেছন থেকে চোখ টিপে ধরার স্মৃতি আর চাঁদনি রাতের নিবিড় সান্নিধ্যের পুলক রোমাঞ্চের স্মৃতিকে পেছনে ফেলে রবিবাবু একদিন ইংল্যান্ডগামী জাহাজে উঠে বসে। সঙ্গে সত্যেনদাও বিলেত গেলেন, কারণ জ্ঞানদা বৌদি সসন্তান তখন বিলেতের ব্রাইটনের একটা পাবলিক স্কুলে ভর্তি হলো রবিবাবু। কিন্তু স্কুলে মন বসে না তার। কেবল গঙ্গাঘাটের কথা মনে পড়ে, কেবল মোরান সাহেবের বাগানবাড়ির কথা মনে পড়ে, আর বেশি মনে পড়ে কাদম্বরী বৌঠানের কথা। ব্রাইটনের স্কুলে 2 মাসের বেশি পড়ল না সে। তাকে নিয়ে আসা হলো লন্ডনে। বিলিতি সঙ্গীত শোনা ও শেখার প্রতি তার আগ্রহের শেষ নেই। দিন কাটে সঙ্গীত চর্চায় আর বিদেশি ভাষা শিক্ষায়। রাত আর কাটে না তার। কলকাতার সকল স্মৃতি ঝাঁপিয়ে পড়ে তার উপর। স্মৃতি রোমন্থনে রাতের প্রহরগুলো একে একে পার করে দেয় সে। এই সময় বাড়ির নানাজনকে চিঠি লেখে সে। ভারতীয় পত্রিকায় প্রকাশিত হতে থাকে সেসব চিঠিপত্র। এই পত্রাবলী আমি মনোযোগ দিয়ে পড়েছি। পড়তে পড়তে আমার মনে হয়েছে এগুলোর অধিকাংশই তার নতুন বৌঠানকে লেখা। প্রতিটি চিঠির ছত্রে ছত্রে তরুণ রবির প্রবল আকুতি ঝরে পড়েছে বৌঠানের জন্য। 2 বছর পর রবিবাবু ফিরে এলো কলকাতায়, জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে নতুন বৌঠানের কাছে। ফিরলেও সে তার আগের বৌঠানকে পেল না। বৌঠান তখন বিমর্ষ, বেদনা হতো। রবিবাবুর অন্যান্য ভাই বোনের ঘরে সন্তানদের কলকাকলি। দ্বিজেনদা, সত্যেনদা, হেমন্দা, বীরেন দাদাদের কারো 1টি, কারো 2টি, আবার কারো 4-5টি করে সন্তান। বোনদের মধ্যে অনেকেই সন্তানবতী। ঠাকুরবাড়ির রীতি অনুসারে প্রায় সব ভাই বোনের ঠাঁই হয়েছে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সকাল সন্ধে প্রত্যেকের ঘর আঙিনা বাচ্চাদের কলরবে মুখর। কেবল ছোট বাচ্চার কণ্ঠের মধুর আধো কথা শোনা যায় না নতুন বৌঠানের ঘরে, কারণ সে নিঃসন্তান। বিয়ের 10 বছর পরও তার গর্ভে কোনো সন্তান এলো না। এই সন্তানহীনতার বেদনা তাকে চেপে ধরল একদিন যখন রবিবাবু বিলাতে চলে গেল। আগে তার নিঃসঙ্গতা শব্দময় হয়ে উঠত ছোট দেবরের সান্নিধ্যে। তার নিবিড় নৈকট্য তাকে উষ্ণতা দিত। কিন্তু রবিবাবুর বোম্বাই হয়ে বিলেত চলে গেলে নতুন বৌঠান অবলম্বনহীন হয়ে পড়ল। জ্যোতিদার কাছে তখন বউকে দেওয়ার সময় নেই। নাটক, মঞ্চ, নায়িকা এসব নিয়েই তার দিন কাটে। কখনো কখনো রাতও কাটে। একসময় নতুন বৌঠানের মাতৃহৃদয় হাহাকার করে ওঠে। ঠাকুরবাড়ি তেতলায় পাশাপাশি মহলে থাকতেন স্বর্ণকুমারী দিদি আর নতুন বৌঠান। শ্বশুর ঠাকুর তার 4র্থ কন্যা স্বর্ণকে বিয়ে দিয়েছিলেন জানকীনাথ ঘোষালের সঙ্গে। তিনি কৃষ্ণনগরের সুদর্শন, উৎসাহী, সমাজ সংস্কারক যুবক জানকীনাথকে দেখে মুগ্ধ হন। মনে মনে ঠিক করেন একেই জামাই করবেন তিনি। জানকীনাথও পিরালি বংশে বিয়ে করতে রাজি হয়ে যান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিশেষ বন্ধু তিনিই তো ভাঙবেন প্রচলিত রীতি। আমার বোন ননদিনীকে বিয়ে করার অপরাধে পিতা জয়চন্দ্র ঘোষাল ত্যায্য করলেন পুত্র জানকীনাথকে। এতে বিচলিত হননি তিনি। 11 বছরের স্ত্রী স্বর্ণকুমারীকে নিয়ে ঠাকুরবাড়ির তেতলায় মহলেই দাম্পত্য জীবন শুরু করলেন তিনি। কেন জানি স্বর্ণাদি জ্যোতিদার বউ কাদম্বরীকে একটু বেশি ভালোবাসতেন।
জ্ঞানদা বৌদির প্রভাবে পড়ে কোনো কোনো নারী কাদম্বরী বৌঠানের ধারের কাছে আসতেন না। আবার কেউ কেউ জ্ঞানদা বৌদির খবরাদিকে তোয়াক্কা না করে নতুন বৌঠানকে প্রাণ থেকে ভালোবাসতেন। স্বর্ণাদি শেষের দলে। ঠাকুরবাড়ির কুটচালের মধ্যে তিনি নেই। স্বামীর আলয় নিজেকে সজ্জিত করে নিয়েছে। স্বামী জানকীনাথ ঠাকুরবাড়ির প্রথা বা নিয়ম মানেননি। ওই যে বিয়ের আগে ব্রাহ্মধর্ম গ্রহণ করা বা ঠাকুরবাড়িতে ঘর জামাই থাকা, এসব নিয়মকে তিনি উপেক্ষা করেছেন। স্বর্ণদীরা ঠাকুরবাড়িতে একাধিক রুমে থাকেননি। পিতার দ্বিরাগভাজন হয়ে কিছুকালের জন্য জানকীনাথ গৃহজামাতার জীবন মেনে নিয়েছিল। পরে ঠাকুরবাড়ি থেকে অন্যত্র চলে গিয়েছিলেন সপরিবারে। তবে অন্য বাড়িতে থাকলেও প্রায়ই আসতেন ঠাকুরবাড়িতে, উঠতেন ওই নতুন বৌঠানের পাশের ঘরে। ভালোবাসার টানে নতুনের ঘরে আসতেন। দরদি চোখ দিয়ে তাকিয়ে থাকতেন নতুনের দিকে। কোনো কোনো দিন রবিবাবুকে পেতেন এ ঘরে। কাছাকাছি বসে দুজন চুটিয়ে আড্ডা দিচ্ছে তখন। স্বর্ণদিকে দেখে পালাতে চাইল রবিবাবু, বলতো, আমার কাজ আছে, যাই দিদি, তোমরা দুজনে কথা বলো। স্বর্ণদি মুচকি হেসে ছোট ভাই রবির দিকে তাকাতেন। মনে মনে বলতেন, তোর কি কাজ রে ছোট? লেখাপড়া করলি না, দিন মান শুধু আড্ডা দিয়ে বেড়ালি। মুখে বলতেন, তোর তো কাজ ওই একটাই, কবিতা লেখা। আচ্ছা বল, তোর এই কবিতা মানুষ শেষ পর্যন্ত পড়ে যাবে তো? রবিবাবুর চেহারা ধপ করে জ্বলে ওঠে। সেখানে অহংকার আর অসহায়তার মাখামাখি। দিদির কথা শুনে সে বলে ওঠে, তুমি দেখে নিও দিদি, আমার কবিতা মানুষ পড়বে, পড়ে সুখ পাবে, দুঃখও পাবে। তাই নাকি? ভালো ভালো, সুখ পাবে বুঝলাম, দুঃখ পাবে কেন? দিদি হালকা চালে জিজ্ঞেস করলেন। রবিবাবু যেতে যেতে উচ্চস্বরে বলে, জানি না। এবার দিদি নতুনের দিকে মুখ ফেরালেন, বললেন, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি নতুন, মাঝে মাঝে তোমার চেহারা এত বিষণ্ণ হয়ে যায় কেন? তোমার চারপাশে সুখ আছে, ঐশ্বর্য আছে। কাদম্বরী বৌঠান স্বর্ণদীর মুখের কথা কেড়ে নিয়ে বলল, ঐশ্বর্য আছে মানলাম, কিন্তু সুখ দেখলে কোথায় তুমি? তারপর একটু থেমে নিচু গলায় বলল, যাকে তুমি সুখ বলে ভাবছ সে সুখ নয়, সে মেকি। স্বর্ণ মোড়ানো পেতল যেমন, মানে কি বলতে চাইছো তুমি? এই যে জ্যোতিদার সান্নিধ্য, ভালোবাসা, রবির খুনসুটি, এসব কি তাহলে মেকি?